হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। ঘরে ফিরে দেখি ছোট বোন ভিডিও কলে কার সঙ্গে যেন কথা বলছে। সম্ভবত ছেলেটা ওর বয়ফ্রেন্ড। বুকের কাপড় এলোমেলো রেখে এভাবে ভিডিও কলে কথা বলতে দেখে আমার রাগ উঠে গেল। গোয়ালঘরে গরুগুলো পরিষ্কার করতে যাবার সময় বারবার বলেছিলাম চুলোয় তরকারি রাখা আছে। কিছুক্ষণ পরে যেন চুলো বন্ধ করে তরকারি ঘরে নিয়ে আসে। তরকারি চুলোয় পুড়ে কালো হয়ে গেছে, গন্ধে ভরে চারিদিকে পোড়া ঘ্রাণ। কিন্তু সে ঘরে বসে বুকের কাপড় এলোমেলো করে বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ব্যস্ত। আমি ধমক দিয়ে বললাম, এভাবে নিজের ইজ্জত বাহিরের ছেলেদের সামনে দেখাতে তোর লজ্জা করে না? তুই এতটা নিচে নেমে গেছিস খুশি? হঠাৎ আমার আগমনে খুশি থতমত খেয়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে নিজেকে হিংস্র করে চেঁচিয়ে উঠল। চোখে চোখ রেখে বলল, তোকে না কতবার বলছি আমার ঘরে তুই আসবি না। আমি কি করি না করি সেটা আমার ব্যাপার, তাই বলে এরকম বেহায়াপনা করবি? কি করছি আমি? কারো সঙ্গে ভিডিও কলে কথা বললে কি সমস্যা? আমি তো তোর মতো বিছানায় শুইতে যাই নাই, তাই না? খুশির এই কথায় আমি থমকে গেলাম। আমি একটা খারাপ মেয়ে, সেটা খুশি ভালো করে জানে। শুধু খুশিই নয়, আমাদের এলাকার সবাই জানে, সেই সাথে জানে হয়তো চেনা অচেনা অনেক মানুষ। নিজের এই ক্লান্ত জীবন থেকে একটু সুখের আশায় আমি রবিনকে বিশ্বাস করে ঘর ছেড়েছিলাম। কিন্তু সেই রবিন আমাকে কষ্টের নদী থেকে তুলে গভীর সমুদ্রের মাঝে ফেলে দিয়েছে। বছর খানিক আগের কথা। জীবন নিয়ে এক প্রকার অতিষ্ঠ হয়ে গেছি। সবসময় মনে হতো পৃথিবী থেকে মুক্তিই আমার বড় সমাধান। বাঁচার জন্য মরতে ইচ্ছে করছিল সারাক্ষণ। মাত্র 21 বছর বয়স, তাতেই মা সারাক্ষণ আমাকে বকাবকি করে আর বলে আমি নাকি তাদের জীবনে একটা অভিশাপ। আমার মতো মেয়ে তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। উঠতে বসতে আমার মৃত্যু কামনা করা আর আমার সর্বনাশ প্রার্থনা করা মা বাবার বড় গুরুত্বপূর্ণ কাজ ছিল, অথচ একই বয়সী আমার আপন যমজ ছোট বোন তাদের কাছে চোখের মণি। আমি তাদের কাছে ঠিক যতটা চোখের বিষ ছিলাম, আমার বোন তাদের চোখে ততটাই প্রিয় ছিল। আর এই অবহেলার কারণ আমার বাম পায়ে মাত্র 2টি আঙ্গুল। জন্ম থেকেই এই সমস্যার কারণে নিজের মা বাবা এমন বৈষম্যের শিকার করতে পারে এটা আমার জানা ছিল না। একসঙ্গে জন্মেছিলাম বলে মা বাবা আদর করে নাম রেখেছিলেন হাসি ও খুশি। আদর করে নাম রাখলেও আমি আমার মা বাবার আদর কোনোদিন পেয়েছি বলে মনে পড়ে না। খুশি আমার চেয়ে 3 মিনিটের ছোট। সামাজিকভাবে ছোট হলেও সবসময় আমার উপর কর্তৃত্ব করার চেষ্টা করত। আমার নিজের চোখে দেখা পৃথিবীর সবচেয়ে স্বার্থপর মেয়ে আমার আপন ছোট বোন। সেই ছোটবেলা থেকেই মা বাবা আর বোনের কাছে সামান্য ভালো ব্যবহারের আশায় আমি সবকিছু করার চেষ্টা করতাম। কোনো কাজ বলার আগেই আমি নিজে করতাম যেন মা বাবা বকাবকি করতে না পারে। ছোটবেলা থেকে এমন মানসিক যন্ত্রণা ও অনুভূতি নিয়ে বড় হয়েছি। তবুও দিন শেষে যখন অপবাদ আর তিরস্কার পেতাম তখন জীবন মনে হতো তুচ্ছ। এভাবেই হঠাৎ পরিচয় হয় রবিনের সঙ্গে। রবিন ছিল বান্ধবীর মামাতো ভাই। থাকত ঢাকায়। কষ্ট আর অবহেলায় জর্জরিত আমার সঙ্গে তার পরিচয় হবার মাত্র সপ্তাহ খানিকের মধ্যেই সে হয়ে ওঠে আমার সবচেয়ে বড় ভরসার স্থান। সারাদিন কাজ করতাম। সবার কাছে বকাবকি শুনে রাতে রবিনের সঙ্গে কথা বলে মনটা ভালো হয়ে যেত। রবিনকে সব কষ্টের কথা বলতাম। রবিন শুধু সবসময় সান্ত্বনা দিত। স্বপ্ন দেখাত পৃথিবী অনেক সুন্দর। লড়াই করে বাঁচতে হবে। 3 মাস আমাদের কথা হলো। আমার জগতের একটা অংশ হয়ে যায় রবিন। পুরো পৃথিবীর অবহেলা নিয়ে একটা পৃথিবী, আর রবিনের ভালোবাসা নিয়ে কল্পনায় সাজানো আরেকটা পৃথিবী। 2 পৃথিবী নিয়ে আমি বসবাস করতাম। একদিন খুশির সঙ্গে আমরা ঝগড়া হলো। ঝগড়ার কারণ খুশি আমার টিউশনির টাকা চুরি করেছে। প্রথমে জানতাম না, সন্দেহ করলাম ঠিকই, কিন্তু সেটা যেহেতু প্রমাণ ছিল না তাই কোনো অভিযোগ করতে পারিনি। তবে তার একদিন পরই প্রতিবেশী ভাবির মাধ্যমে জানতে পারি 3000 টাকা খুশিই চুরি করেছে। খুশি নাকি ভাবির সঙ্গে বলেছে। সেই রাতে আমি বাবার কাছে বিচার দিলাম। দয়া করে বাবা খুশিকে টাকা ফেরত দিতে বলে। কিন্তু খুশি কিছুতেই রাজি হয় না। এসব নিয়েই ঝগড়া। পরিস্থিতি গিয়ে থামল মায়ের হাতের মার খেয়ে।
রাতে বিছানায় শুয়ে গুমরে গুমরে কেঁদে বারবার মনে হচ্ছিল কোনো সৎ মা বোনও তো সন্তান বা বোনের সঙ্গে এরকম আচরণ করে না। রবিনকে সব বললাম। রবিন আমাকে বলে সবকিছু ছেড়ে তার কাছে চলে যেতে। আমিও সহ্য করতে করতে ধৈর্যের শেষ সীমানায় তখন দেয়ালে পিঠ ঠেকিয়ে হামাগুড়ি দিচ্ছি। রবিনের প্রস্তাবে রাজি হয়ে আমি বাড়ি ছেড়ে অজানা অচেনা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ঢাকা শহরের নাম সারা জীবন শুনেছি শুধু, কখনো নিজের চোখে তো দেখা হয়নি। রবিনের সঙ্গে একটা বাড়িতে গিয়ে উঠলাম। পুরনো ধাঁচের বাড়ি হলেও সেই বাড়ির ভেতরটা ছিল চমৎকার। কথা ছিল রাত ৮টার দিকে রবিন কাজী নিয়ে আসবে, তারপর আমাদের বিয়ে হবে। আমাকে রেখে রবিন চলে যায়। ভ্রমণের ক্লান্তিতে আমি বিছানায় শরীর এলিয়ে ঘুমিয়ে যাই। রাত ৯:৩০টার দিকে আমার ঘুম ভাঙ্গে রবিনের ডাকে। আমি বিছানায় উঠে বসি। ঘুমের সময় শরীরে কাপড় থাকে না। চোখের ঘোর পুরোপুরি কাটতেই দেখি রুমের মধ্যে রবিনের সঙ্গে আরও দুটো ছেলে বসে আছে। তখনও বুঝতে পারিনি কি হতে পারে। তবে আস্তে আস্তে যখন রবিন ও তার দুই বন্ধু আমার উপর হামলে পড়ে, তখন আমি মনে মনে আল্লাহর কাছে বলেছিলাম যে এত কষ্টের জীবন দিয়ে পৃথিবীতে কেন পাঠালে আল্লাহ। জন্মের পর হাসি নাম হলো, কিন্তু কোনোদিন হাসতে পারলাম না। রবিনের এক বন্ধু যখন আমার সঙ্গে পৈশাচিক কাজটা করছিল, তখন রবিন ভিডিও করে। ওর বন্ধুর মুখে মাস্ক ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষের চরম নিষ্ঠুরতা। আমি বাকরুদ্ধ হয়ে শুধু সহ্য করে গেলাম। সকালবেলা রবিন আমাকে বলে আমি যদি কারো কাছে কিছু প্রকাশ করি তাহলে রাতের ভিডিও ছড়িয়ে দেয়া হবে ইন্টারনেটে। আমাকে একটা টিকিট ধরিয়ে দিয়ে বলে গ্রামে চলে যেতে। আমি স্তব্ধ হয়ে শুধু তাকিয়েছিলাম। এরকম অভিশপ্ত জীবন নিয়ে বাঁচা যায় না। রাস্তা দিয়ে চলতে চলতে মরার জন্য, চলন্ত গাড়ির নিচে পড়ার জন্য রাস্তার মাঝখানে গেলাম। মরার চেষ্টা করলাম, কিন্তু আল্লাহ মৃত্যু দিলেন না। জ্ঞান ফিরলে দেখি আমার কাছে বাবা বসে আছে। সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসি। তার সপ্তাহ খানিক পরই জানতে পারি রবিন আমাকে তার বন্ধুদের নিয়ে খারাপ করেই শান্তি পায়নি। সে আমার সেই ভিডিও অনলাইনে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে। গ্রামে তখন মুখ দেখানোই লজ্জার। সারা গ্রামে ছড়িয়ে গেল ঘটনা। রাস্তায় বের হতেই সাহস পেতাম না। মা বাবার অত্যাচার আরও বহুগুণ বেড়ে গেল। জীবন থেকে সব আশাভঙ্গ হয়ে গেল। যাই হোক, খুশি আমার ওই ঘটনা নিয়ে সবসময় কথা শোনায়। খুশি ছেলেদের সঙ্গে প্রচুর কথা বলে। আমার প্রতি কোনো পরিণতি যেন না হয় সেজন্য সারাক্ষণ সাবধান করতে চেষ্টা করি, কিন্তু সবসময় তার ফল হয়ে যায় উল্টো। আমি বললাম, আমি যা করেছি সেটা নিজের ইচ্ছায় নয়, কিন্তু তুই নিজের ইচ্ছেতে করছিস। তোর মতো আমাকে ভাবিস না। আমি তোর মতো আর 10টার সঙ্গে ঘুমাতে যাব না। সময় থাকতে সাবধান হতে হয়, না হলে আমার মতো অবস্থা হলে আফসোস করে সারা জীবনেও প্রায়শ্চিত্ত করতে পারবি না। এতটুকুই শুধু বলেছিলাম। খুশি সঙ্গে সঙ্গে আমার কাছে এগিয়ে এসে কিছু বলার আগেই থাপ্পড় মারে। আমি আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ও চেঁচিয়ে বলল, আমাকে অভিশাপ দিচ্ছিস? তোর মতো নোংরা জীবন যেন আমারও হয় সেজন্য তুমি আমারে বদদোয়া দিলি, তাই না? ঠিক আছে, মা বাড়িতে আসুক, তারপর তোর ব্যবস্থা করবে। মা বাবা দুজনেই মামার বাড়িতে গেছে গতকাল। আজকে সন্ধ্যা মধ্যে ফিরে আসার কথা। তাদের কাছে এই ঘটনা গেলে আমার কপালে অবশ্যই খারাপ কিছু ঘটবে। খুশি ঘরে গিয়ে বাবার কাছে কল দিল। কেঁদে কেঁদে মায়ের কাছে বলল আমি নাকি তারে চড় থাপ্পড় মেরে আধমরা করেছি, তাকে নাকি খারাপ হবার অভিশাপ দিয়েছি। আমি কাছে গিয়ে বললাম, এত মিথ্যা বলার কি আছে? যা সত্যি তাই বলুক। সে আরও চেঁচিয়ে উঠে, মা আমার সঙ্গে কথা বলতে চায়। আমি মোবাইল কানের কাছে নিতেই গালাগালি শুরু করেন। বাড়ি ফিরে আমার শরীরের হাড় মাংস আলাদা করার হুমকি দিয়ে কল কেটে দেয়। ততক্ষণে দূর মসজিদে আসরের আজান শোনা যায়। আমি নিজের ঘরে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। স্কুলের এক বান্ধবী গাজীপুরে গার্মেন্টসে চাকরি করে। ওর শ্বশুর বাড়ি সদর উপজেলায়। দুদিন আগে কথা হয়েছিল, তখন বলেছিল দেবরের বিয়েতে সে এখন শ্বশুর বাড়িতে এসেছে। আমি তার সাথে দেখা করতে চাইলে সে আমাকে তার শ্বশুর বাড়িতে যেতে বলে। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে আমি বাড়ি থেকে বের হয়ে আসি। বড় রাস্তায় দাঁড়িয়ে চলন্ত ইজিবাইকে চেপে সদর উপজেলার দিকে চলে গেলাম। বান্ধবীর নাম নাসরিন। নাসরিন এসে আমাকে তার শ্বশুর বাড়িতে নিয়ে যায়। তার কাছে সবকিছু খুলে বললাম। অনুরোধ করে বললাম যে বাড়িতে আর কোনোভাবেই থাকা সম্ভব নয়। মৃত্যু হলেও আমি আর বাড়িতে ফেরত যাব না। সুতরাং নাসরিন যেন কাজের ব্যবস্থা করে। নাসরিন জানায় তার ঢাকা ফিরতে আরও 4 দিন সময় লাগবে।
কিন্তু এতদিন আমার সেখানে থাকাও সম্ভব নয়, কারণ সেটা বিয়ে বাড়ি। নাসরিন ভেবেচিন্তে বলল, ঢাকায় পরিচিত মানুষ আছে। আমি যদি পরদিন সকালে উঠে রওনা দেই তাহলে গাজীপুর গিয়ে নাকি থাকতে পারব। পরে সে 4 দিন পরে ঢাকায় ফিরলে আমার জন্য চাকরির ব্যবস্থা করবে। এর আগেও নাসরিন অনেকবার বলেছিল, কিন্তু আমি কখনো ঢাকা যেতে রাজি ছিল না। কিন্তু পরিস্থিতি এতটাই খারাপ যে আমি ওর কথায় তখন সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম। নাসরিনের স্বামীটা ভালো। তিনি বাসস্ট্যান্ডে গিয়ে আমার জন্য পরদিন সকালের বাসের টিকিট কেটে আনলেন। এখানে আসার পরপরই আমি আমার মোবাইল বন্ধ করেছিলাম। রাত 10টার দিকে নাসরিনের শ্বশুর বাড়িতে পুলিশ আসে। তারা সরাসরি আমার কথা জিজ্ঞেস করে। আমি পুলিশের সামনে আসি। পুলিশের সঙ্গে আমাদের গ্রামের একটা ছেলে, যার ইজিবাইকে আমি সদর উপজেলায় এসেছিলাম। পুলিশ আমাকে বলল, কি তোমার ছোট বোনকে খুন করার অপরাধে তোমাকে গ্রেফতার করা হচ্ছে, আমাদের সঙ্গে থানায় চলো। আমি ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তাদের কথায় যেটা জানাতে পারলাম যে মাগরিবের কিছুক্ষণ পরেই মা বাবা বাড়িতে আসে। বাড়ি ফিরে ঘরে উঠে কোনো সাড়াশব্দ না পেয়ে তারা খুশির ঘরে গিয়ে মোবাইলের আলোতে দেখতে পায় বিছানায় খুশির লাশ পড়ে আছে। খুশির ওড়না দিয়েই খুশিকে নাকি ফাঁস দেওয়া হয়েছে। যে মেয়ে একটা বাচ্চা দিতে পারে না, তার সাথে আমি সংসার করব না মা, কখনোই না। তাই আমি ঠিক করেছি আমি দিশানীকে ডিভোর্স দেব। নিজের বর নির্ঝর এর মুখে এমন কথা শুনে চমকে উঠল দিশানী। ও নির্ঝর এর কাছে গিয়ে বলল, কি বলছো এসব তুমি নির্ঝর? দিশানীর শাশুড়ি অর্থাৎ নির্ঝরের মা দিশানীর কথার উত্তরে বলল, আমার ছেলে তো ভুল কিছু বলেনি বৌমা। বিয়ের 4 বছর পরেও তুমি আমার ছেলেকে বাবা ডাক শোনার সুযোগ দাওনি। 4 বছরেও আমরা দাদু ঠাকুমা ডাক শুনতে পেলাম না। কম টাকা তো খরচা করা হয়নি তোমার পিছনে। কত ডাক্তার দেখানো হয়েছে তার কোনো হিসাব নেই, কিন্তু তুমি আমাদের বংশে একটা সন্তানও দিতে পারোনি। তাই আমি ঠিক করেছি আমি আমার ছেলের আবার বিয়ে দেব। দিশানী ওর শাশুড়িকে বলল, এমন কথা বলবেন না মা। আর সবসময় যে বাচ্চা না হওয়ার পেছনে একটা মেয়েরই দোষ থাকবে, এটার তো কোনো যুক্তি নেই। একটা ছেলেরও তো দোষ থাকতে পারে তাহলে। পুরো কথা শেষ না হতেই দিশানীর গালে ঠাস করে একটা থাপ্পড় পড়তেই দিশানী আহত করে উঠল। দিশানী তাকিয়ে দেখে ওর বর নির্ঝর ওর গালে চড় মেরেছে। দিশানী কিছু বলতে যাবে তার আগেই নির্ঝর বলতে শুরু করল, চুপ, আর একটাও কথা বলবি না তুই। অনেক বলে ফেলেছিস, তোর খুব বার বেড়েছে না? আমার খাবি, আমার পড়বি, আর আমাকেই দোষারোপ করবি। নির্ঝর এর মা সুজাতা নির্ঝরকে বললেন, দেখেছিস কি পরিমাণ বেয়াদব মেয়ে, বলে কিনা ওর বাচ্চা হয় না তাতে নাকি তোর দোষ। নির্ঝর দিশানীকে ধাক্কা দিয়ে ফেলে নিজের রুমে চলে গেল। ধাক্কা দেওয়ার কারণে দিশানীর ডান হাত টেবিলের সাথে লেগে হালকা কেটে যায়। দিশানী নিচে বসে কাঁদতে থাকে। দিশানীকে কাঁদতে দেখে ওর শাশুড়ি বলল, একদম আমার সামনে নেকা কান্না কাঁদবে না। টেবিলে বাসনগুলো পড়ে আছে, যাও বাসনগুলো মেজে গুছিয়ে রাখো। দিশানী হ্যাঁ সূচক মাথা নাড়াল। ওর শাশুড়ি সুজাতা ওখান থেকে চলে গেলে দিশানী দেখে ওর হাত দিয়ে রক্ত বের হচ্ছে। এসবকে উপেক্ষা করে ও নিচ থেকে উঠে টেবিল থেকে থালা বাসন নিয়ে ধুতে চলে যায়। হাতের কাটা জায়গায় সাবান গুঁড়ো আর থালা বাসনে লেগে থাকা ঝালমশলা লেগে জ্বলে যাচ্ছে, তবুও চোখে জল নিয়ে হাতের অসম্ভব জ্বলুনি সহ্য করে দিশানী একে ধ্যানে একের পর এক বাসন মেজে যাচ্ছে আর ভাবছে পৃথিবীতে কত নির্মম লোক বাস করে, যাদের অন্যদের জন্য নিম্নতম মায়াও হয় না। বাসনগুলো মেজে ধোয়ার সময় জলগুলো যেন আরও বেশি করে কাটা স্থানের জ্বলুনির কথা জানান দিচ্ছে। কোনো রকমে থালা বাসন মেজে টেবিলে সাজিয়ে রেখে ওখান থেকে একটা থালা নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়াল দিশানী। প্রতিদিন বাড়ির সবাই খেয়ে নিলে তারপর দিশানী খাবার খায়, কিন্তু আজ এত ঝামেলার মধ্যে আর খাওয়া হয়ে ওঠেনি ওর। খিদের চোটে পেটে যেন ছুঁচো দৌড়াতে শুরু করেছে। গত 1 বছর ধরে এই রকম অবহেলা সহ্য করছে মেয়েটা, শুধু এই পরিবারে একটা বংশধর না দিতে পারার কারণে। দিশানী শুধু ভেবে গেছে একদিন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও কখনো ভাবতেই পারেনি নির্ঝর ওকে ডিভোর্স দিতে চাইবে। একটা মানুষ 3 বছরের মধ্যে কি করে পাল্টে যেতে পারে। নির্ঝর তো দিশানীর প্রতি খুব কেয়ারিং ছিল, কিন্তু 1 বছরের মধ্যে সব বদলে গেছে। আগের নির্ঝর আর এখনকার নির্ঝরের মধ্যে আকাশপাতাল তফাত। যে নির্ঝর আগে সবসময় দিশানীর খোঁজখবর নিত, সে এখন দিশানীর দিকে ঠিক করে চেয়েও দেখে না। রান্নাঘরে গিয়ে রাইস কুকারের ঢাকনা খুলে দেখে অল্প কিছু ভাত সেখানে অবশিষ্ট আছে, কিন্তু দিশানীর স্পষ্ট মনে আছে সবাইকে খেতে দেওয়ার পরে রাইস কুকারে যথেষ্ট পরিমাণে ভাত ছিল, যা দিশানী খেলেও সামান্যটুকু ভাত রয়ে যাবে। এসব ভাবতে ভাবতেই দিশানী দেখল ওর ননদ নীরা একটা প্লেট নিয়ে রান্নাঘরের দিকে আসছে। নীরা রান্নাঘরে ঢুকে প্লেট রাখতেই দিশানী নীরাকে জিজ্ঞাসা করল, নীরা, এটা কিসের প্লেট রাখলে তুমি? আর রাইস কুকারে যে ভাতগুলো ছিল সেই ভাতগুলো কোথায়, তুমি কি তা জানো? নীরা বিরক্ত হয়ে উত্তর দিল,
বাড়ির সামনে একটা কুকুর এসে ঘেউ ঘেউ করছিল। আমি ভাবলাম খাবারের জন্য হয়তো ঘেউ ঘেউ করছে, তাই ওকে কিছু খাবার দেব বলে রান্নাঘরে এসে দেখি রাইস কুকারে অনেক ভাত আছে, তাই আমি ভাতগুলো ওই কুকুরটাকে খেতে দিয়েছি। দিশানি একটু নিচু গলায় বলল, ওহ, আসলে আমি দুপুরে ভাত খাইনি তো, তাই ওই ভাতগুলো রাইস কুকারে রাখা ছিল। ভেবেছিলাম বাসনগুলো মেজে এসে তারপর খাব। তোমার যে কথা বৌদি, এখন দুপুর গড়িয়ে বিকাল, আমি কি করে বুঝব যে তুমি এখনো খাওনি? যত্তসব, আমি ভেবেছি সবার খাওয়া হয়ে গেছে, তাই আমি ভাতগুলো কুকুরটাকে খেতে দিয়েছি। সুজাতা রান্নাঘরে ঢুকতে ঢুকতে দিশানিকে বলল, ওকে খাওয়ানোর থেকে তো কুকুর বিড়ালকে খাওয়ানো অনেক ভালো। ওকে খাইয়ে শুধু আমাদের অন্নই ধ্বংস হচ্ছে, তাছাড়া তো কোনো উপকার হচ্ছে না। সুজাতা এবার নীরার দিকে তাকিয়ে বলল, এই তোর সাথে আমার দরকারি কথা আছে, আমার ঘরে আয় তো। কথাটা বলেই সুজাতা রান্নাঘর থেকে বেরিয়ে গেল। নীরা হাত ধুয়ে বাইরে যাওয়ার সময় দিশানিকে বলে গেল, এরকম দম ধরে দাঁড়িয়ে থেকো না, কিছু কামকাজ করো, বসে বসে শুধু গিললে তো আর হবে না। আর শোনো, একদিন না খেলে মহাভারত অশুদ্ধ হয় না। নীরা এসব বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেল। দিশানির চোখ দিয়ে জল ঝরতে শুরু করল। দিশানির যে এ বাড়িতে কোনো মূল্য নেই সেটা দিশানি খুব ভালো করেই জানত, কিন্তু তাই বলে আজ এই বাড়ির সকলের কাছে দিশানি কুকুর বিড়ালের থেকেও নিম্নতম প্রাণী তা ও স্বপ্নেও ভাবেনি। এই বাড়ির লোকজনের কাছে কুকুর বিড়ালের জন্য যে মায়া আছে, দিশানির জন্য সেই মায়ার এক কণাও নেই। দিশানি মনে মনে ভাবতে লাগল, বাচ্চা না হওয়ার পেছনে কি সবসময় একটা মেয়েরই দোষ থাকে? ছেলেদের কি কোনো দোষ থাকতে পারে না? তবুও এই নিষ্ঠুর সমাজ একটা মেয়েকেই সবসময় দোষী বানায়, তিল তিল করে মেয়েটার মনটাকে মেরে ফেলে, একটা জিন্দা লাশ বানিয়ে ফেলে। তার জীবনে সুখশান্তি নামের কোনো বস্তু থাকে না, বরং মেয়েটার জীবনটা দুঃখের সাগরে ভেসে যায়। দিশানির এর আগের বারের ডাক্তারের কথা মনে হলো। সে বলেছিল নির্ঝরের একটা টেস্ট করিয়ে নিতে। শুধু এর আগের বারের ডাক্তার কেন, আজ অবধি যতগুলো ডাক্তার দেখানো হয়েছে সবাই একই কথা বলেছেন। ডাক্তাররা যখনই এই কথা বলে নির্ঝর তখনই ডাক্তার পাল্টায়। নিজে সবসময় নিজের জায়গায় ঠিক থাকতে চায়, নিজের দোষ, নিজের অক্ষমতাগুলোকে আড়াল করতে যায়, কারণ নির্ঝর মনে করে একজন পুরুষ মানুষের কোনো দোষ হয় না, সব দোষ শুধু নারীর। কিছু কিছু পুরুষ আছে যারা সবসময় নিজেকে উপরে রাখতে চায়, নারীকে সবসময় ছোট করতে চায়। নির্ঝরও হয়তো সেই পুরুষগুলোর মধ্যেই পড়ে। দিশানি এসব ভাবনাচিন্তা বাদ দিয়ে খালি পেটেই নিজের অন্য কাজ শুরু করল। সবার কথা শুনেই পেট ভরে গেছে, খাওয়ার জন্য পেটে এখন আর এক চুল পরিমাণও জায়গা নেই। দিশানি অনেকবার এই সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার কথা ভেবেছে, কিন্তু ও কি করবে? এই সম্পর্ক থেকে বেরিয়ে গেলেও ওর তো কোনো ভবিষ্যৎ থাকবে না। কার কাছে যাবে দিশানি? ওর বাবার বাড়িতে? সেখানে কি ওর জায়গা হবে? মেয়েদের আসলে নিজের বাড়ি হয় না, বাপের বাড়ি, শ্বশুর বাড়ি করতেই জীবন শেষ হয়ে যায়। দিশানির উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগেই ওর বাবা মারা যায়। পরীক্ষা কোনো মতে দিলেও এর পরের পড়াশোনা চালাতে চাইলে ওর বড় ভাই ওর দায়িত্ব নিতে অস্বীকার করে তারপর দিশানির বিয়ে দিয়ে দেয়। এতেই দিশানির বড় ভাইয়ের তার বোনের প্রতি সকল দায়িত্ব শেষ হয়ে গেছে। আর এখন তো ওর ভাইয়ের বউও আছে। দিশানির বৌদিও দিশানিকে খুব একটা পছন্দ করে না, তাহলে দিশানি কার কাছে গিয়ে উঠবে? সেজন্যই তো ডিভোর্সে ভয় পায় দিশানি। একটা ছেলে ছিল যে দিশানিকে পাগলের মতো ভালোবাসত। ছেলেটা দিশানির 2 বছরের সিনিয়র ছিল। ক্লাস 9 থেকে দিশানির পেছনে প্রচুর ঘুরেছে, অনেকবার প্রপোজ করেছে, কিন্তু দিশানি কখনো কোনো উত্তর দেয়নি। কিন্তু দিশানির ছেলেটার প্রতি মায়া জন্মে গেছিল। ও ভেবেছিল ছেলেটার জন্য অপেক্ষা করবে, কিন্তু তার আগেই এত কিছু ঘটে গেল। দিশানি একজনের থেকে শুনেছে ছেলেটা নাকি এখন একজন ডাক্তার, প্রতিষ্ঠিত একটা মানুষ। এখন হয়তো দিশানির কথা আর ছেলেটার মনে পড়ে না, আর নয়তো আজও ছেলেটা দিশানিকে নির্বে ভালোবেসে যায়। কাজ করতে করতেই নীরা দিশানিকে ডাক দেয়, পরপর 2টো মেয়ে হয়ে গেল আমার। এবার আবার কনসিভ করেছি আমি। কনসিভ করেছি শুনেই আমার শাশুড়ি মা সকাল বেলা তার কাছে ডেকে নিলেন আমায়। তারপর মুখ কুঁচকে বললেন, বুমা, শুনছি আবার নাকি পেট বাঁধাইছ। শাশুড়ি তো মায়ের মতোই। মার মুখ থেকে এমন ধরনের কথা শুনতে মোটেও ভালো লাগে না। তিনি ইচ্ছে করলেই তো কথাটা সুন্দর করে বলতে পারতেন। তবুও আমি কোমল গলায় বললাম, জি মা, কনসিভ করেছি। এবার শাশুড়ি মা উদাস গলায় বললেন, এইবারও কি মেয়ে সন্তান জন্ম দিবা? আমি চোখ নিচের দিকে নামিয়ে কাপা কাপা গলায় বললাম, মা, সন্তান দানের মালিক তো আল্লাহ। আমি তো জানি না আমার কি সন্তান হবে। মা রেগে গেলেন আর রাগত স্বরে বললেন, শুনো বৌমা, আমি হইলাম এক কথার মানুষ। এইবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাইলে কিন্তু তোমার লাইগা এই বাড়ির দরজা চিরতরে বন্ধ। আমার ছেলে সন্তান চাই, বংশের উত্তরাধিকার চাই। উত্তরাধিকারী না পাইলে সোজা তালাক। 1-2 তালাক না।
3 তালাক। মার মুখ থেকে এমন কথা শুনে আমার সারা শরীর জমে উঠল ভয়ে। যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কোনোভাবেই আর নড়তে পারছি না। যেন মাটির সাথে চিরতরে আমার পা আটকে গেছে। মা তখন ধমক দিয়ে বললেন, কি হইল, এখানে খাম্বার মতন দাঁড়াইয়া আছো কেন? আমি চোখ ভরা জল নিয়ে মার সামনে থেকে দ্রুত পায়ে চলে গেলাম। আর রাতে আমার স্বামী মিতুলকে বললাম, মিতুল, মা বলেছেন এবার যদি আমার মেয়ের সন্তান হয় তবে তিনি নাকি আর আমায় তোমার বউ করে রাখবেন না, ডিভোর্স দিয়ে দিবেন। মিতুল আমার কথার ধারে কাছেও গেল না। সে বলল, রাত কত হয়েছে দেখতো ঘড়িতে। আমি সময় না দেখে বললাম, মিতুল, আমি তোমায় কিছু বলেছি। মিতুল এবার রেগে গেল। রেগে গিয়ে বলল, আমার কাছে পৃথিবীর সবকিছুই বলতে পারবে, কিন্তু আমার মায়ের নেয়া ডিসিশনের বিরুদ্ধে কোনো কিছুই বলতে পারবে না। বুঝেছ? মিতুলের মতো উচ্চশিক্ষিত এক ছেলের কাছ থেকে এমন মেরুদণ্ডহীন মানুষের মতো কথাটা শুনে আমি থু হয়ে গেলাম। ভাবতেও পারছি না মিতুল এই কথাটা এমন ভাবে নিবে। আমার বিপদ ঘনিয়ে এলো আরও পরে। যখন চেক আপ করানোর পর জানতে পারলাম আমি এবারও মেয়ে সন্তানের মা হতে যাচ্ছি। ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম মার সাথে। ডাক্তার রিপোর্ট দেখে হাসি মুখে বললেন, খুশির সংবাদ আছে। বলুন আলহামদুলিল্লাহ। আমি আলহামদুলিল্লাহ বললেও মা আলহামদুলিল্লাহ বললেন না। মা শুধু জানতে চাইলেন কি সন্তান হবে। ডাক্তার মিষ্টি করে হেসে বললেন, মেয়ে সন্তান। মেয়ে সন্তান হবে। এই কথা শুনে আমার শাশুড়ি ঝটপট ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে আমায় বললেন, মাগো, সন্তান দানের মালিক আল্লাহ। তিনি ইচ্ছা করছেন এইবার তোমার মেয়ে সন্তান হইব। এবং এই খবর শুই না তোমার শাশুড়ি তোমারে তালাক দিবে। তালাক দেয়াটাও মালিকের ইচ্ছা। তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়াচড়া করার বল পায় না। মার কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপছি। কি করব না করব বুঝতে পারছি না। চোখ দিয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ছে। মা বললেন, সব আল্লাহর ইচ্ছা। কান্নাকাটি কইরো না মা। তোমার দুঃখ দেখে তোমার প্রতি আমি সামান্য দয়া করতে পারি। আমি তোমারে আমার ছেলের জন্যই রাখতে পারি, কিন্তু শর্ত আছে একটা। শর্ত হইল আমার ছেলের অন্য বিয়েতে তোমার অনুমতি দিতে হইব। অনুমতি না দিলে তোমায় আমি রাখব না। আমার বংশের বাতি জ্বালাবার জন্য ছেলে সন্তানের প্রয়োজন। তুমি কোনোদিন ছেলে সন্তান জন্ম দিতে পারবা না। ছেলে সন্তানের জন্য আমার ছেলেরে আরেক বিয়া করাইতে হইব। বুঝছ? আমি ভয়ে অনবরত কাঁপছি আর হাত দিয়ে চোখের জল মুছেই যাচ্ছি। মার কথার কি জবাব দেয়া উচিত তা আমি খুঁজে পাচ্ছি না। আমার স্বামী মিতুল মা ভক্ত ছেলে। মা যদি বলে এখন তোর বুড়ে তালাক দে, সঙ্গে সঙ্গে সে তালাক দিয়ে দিবে। তার মা যদি বলে তুই আরেকটা বিয়ে কর, সঙ্গে সঙ্গে সে আরেক বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি কি করব এখন বুঝতে পারছি না। এই প্রচণ্ড শীতের সন্ধ্যায়ও আমার সমস্ত শরীর ঘামছে। আমি একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই। 1 হলো আমার স্বামী থেকে সেপারেট হয়ে যাওয়া, আর 2 হলো ওর দ্বিতীয় বিয়ে মেনে নেয়া। কোনটা করব আমি? আসলে কোনটা করা উচিত আমার? আমি কাঁদতে লাগলাম। আর কাঁদতে কাঁদতেই বললাম, মা, আপনি কি আমায় 3টা দিন সময় দিতে পারবেন দয়া করে? মা খানিক সময় চুপ করে রইলেন। তারপর বললেন, দিতে পারি, কিন্তু এরপর আর কোনো আবদার করা যাবে না আমার কাছে। আমি বললাম, আর কোনো আবদার করব না আমি। মা বললেন, ঠিক আছে, আসো এখন বাসায় যাই। আমি বললাম, না মা, আপনি বাসায় যান। এই 3টা দিন আমি আমার ভাগ্য খুঁজব। আমাকে এখন বেরুতে হবে। মা বললেন, যদি কোনো আপদ বিপদ হয় তাইলে কিন্তু এর মধ্যে আমার ছেলে আর আমি নাই। তুমি নিজের ইচ্ছায় যাইতেছ কিন্তু। শাশুড়ির কথাটা শুনে বুঝলাম তিনি মনে মনে চাইছেন আমি বিপদেই পড়ি, যেন আমার কিছু একটা হয়ে গেলেই তার মঙ্গল। তিনি রিক্সা করে বাড়ির পথ ধরলেন, আর আমি ধরলাম বাবার বাড়ির পথ। এই আধারের রাতে ভারী শরীর নিয়ে কাঁচতে কাঁচতে ফুটপাত ধরে হাঁটছি আমি। প্রচণ্ড শীত। সেই শীতে ঠকঠক করে কাঁপছি। আমার মেয়েরা জানে না হয়তো তাদের জননী কত বড় বিপদে পড়েছে। তারা জানে না তাদের জননী রাতভর রোদন করে কাঁদবে আজ। বাড়িতে গিয়ে দরজায় ধাক্কা দিতেই মা দরজা খুলে দিলেন। তিনি অবাক হয়ে বললেন, এত রাতে এই শরীর নিয়ে একা একা তুই? আমি হাউমাউ করে কেঁদে উঠলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা, মিতুলের মা আমায় ডিভোর্স দিতে চায়। আর মিতুলও এতে রাজি। তবে তার দ্বিতীয় বিয়ে যদি আমি মেনে নেই তবে তারা আমায় রাখবে। মা শুনে কাপা কাপা গলায় বললেন, এটা কি মগের মুল্লুক নাকি? ভাইজা শুয়েছিলেন। তিনি এগিয়ে এলেন। সাথে ভাবিও। ভাইজা এসে বললেন, মিতুলটা মার সব কথাই শুনে
ওই হারামজাদাটা মেরুদণ্ডহীন কাপুরুষ একটা। ভাবি আমার হাত ধরলেন, বললেন, ভয় পেজো না তুমি, আমরা আছি। তুমি মেয়ে দুটি নিয়ে এখানে এসে পড়ো, ওরা ডিভোর্স দিয়ে দিক। এত কিছুর পরেও ওখানে থাকার কোনো প্রশ্নই আসে না। ভাইজাও বললেন, তুই কাল তোর মেয়েদের নিয়ে এখানে এসে পড়, ওখানে থাকার কোনো মানে হয় না। আমি বললাম, আচ্ছা। পরদিন সকাল বেলা আবার গেলাম মিতুলদের বাড়ি। গিয়ে দেখি মা বাসায় নেই, আমার দুই মেয়েও বাসায় নেই। আমি অবাক হয়ে মিতুলকে জিজ্ঞেস করলাম, জুই, কনকা ওরা কোথায় গেছে? মিতুল বলল, ওর দাদির সাথে নতুন মা দেখতে গেছে। মানে? আমার জন্য বউ দেখতে গেছে। আমি রাগে কাঁপতে কাঁপতে বললাম, কোনো সাহসে তোমার মা আমার মেয়েদের নিয়ে ওসব নষ্টামি করতে গেল? মিতুল চেত করে উঠল সঙ্গে সঙ্গে আর বলল, মেয়েগুলো কি তোর নাকি রে? আমি বললাম, হ্যাঁ আমার। এই মেয়েদের জন্যই তুমি আমায় ডিভোর্স দিচ্ছ? মিতুল বলল, এই মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছি না, তোকে ডিভোর্স দিচ্ছি তোর শুধু মেয়ে সন্তান হয় এই দোষের কারণে। দোষটা আমার নয়, দোষটা তোমার। মিতুল খ্যাক করে হেসে উঠল। হেসে বলল, নতুন বউটা আসুক শুধু, দেখবি বছর বছর ছেলের সন্তান দিবে, তখন বুঝবি দোষটা কার ছিল। আমি মিতুলের মুখের দিকে তাকিয়ে রইলাম আর অবাক হয়ে ভাবতে লাগলাম, এই ছেলে নাকি আবার উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলে। জুই আর কনকাকে নিয়ে ওর দাদি ফিরে এসেছে। ওরা এসেই আমার কাছে বলল, মা, বাবা আরেকটা বিয়ে করবে, খুব মজা হবে তাই না? আমি ওদের কাছে টেনে নিলাম আর ওদের মাথায় হাত বুলিয়ে দিয়ে ভাবতে লাগলাম, আহারে আমার অবুঝ সন্তানেরা, ছোট মানুষ, বাস্তবতা বিশ্বাসটা ওরা বুঝে না। আমাকে ওদের আদর করতে দেখে মিতুলের মা এসে বলল, মেয়েদের কাছে ফিসফিস করে কি কথা লাগাচ্ছ? দাদি আর বাপের কাছ থেকে ওদের কেড়ে নিতে চাও? আমি বললাম, আমার সন্তান আমি তো সাথেই নিয়ে যাব, এতে ফিসফাসের কি আছে এখানে? মিতুলের মা মুখ ভেঙচিয়ে বললেন, বাপের বেটি হলে নিয়ে যাস দেখি, তোর টেং যদি তখন না ভাঙি আমি এক বাপের পয়দা না। মিতুলের মা কিছুতেই মেয়েদের আটকে রাখতে পারলেন না। তিনি জোর জবরদস্তি করলেন, মেয়েদের ঝাপটে ধরে রাখতে চাইলেন, কিন্তু পারলেন না। মেয়েরা তার হাতে চিমটি কেটে কামড়ে ধরে ছুটে এলো আর চিৎকার করে বলতে লাগল, আমরা মায়ের সাথে যাব, এখানে থাকব না, কিছুতেই থাকব না। তুমি একটা পচা দাদু, সারাদিন শুধু মায়ের নামে পচা পচা কথা বলো, তোমায় আমরা ঘেন্না করি। মেয়েরা আমার সাথে তার মামার বাড়িতে চলে এলো। ওর দাদি শেষ বেলায় বলে দিল, শুধু দেখা নিব আমি তোরে, আর তুই যে মেয়েদের নিয়ে কিভাবে চলবি তা ভালো করেই জানি। নটিগিডি ছাড়া ভাত জুটব না কপালে। আমার আদরের নাতনি গুলারেও তোর মতন নটি বানাবি রে হারামজাদি। এই নষ্ট মহিলার নষ্ট কথা শোনার ইচ্ছে আমার নাই। তাই ওখানে দাঁড়িয়ে না থেকে আমি চুপচাপ একটা রিক্সা করে মেয়েদের নিয়ে বাবার বাড়ি চলে এলাম। ধুর বা এত কথা না কইয়া আদিত্য স্যারের রুমে যাইয়া এই মায়ারে রাইখা আয়, আর কাইল সক্কাল সক্কাল আমি গিয়া হুদাই চিল্লাপাল্লা শুরু করুম। তারপর দেখ ওই শালার কি অবস্থা হয়। ভাই, এডা রিস্কি হইয়া যাইতাছে না? স্যার জানতে পারলে আমগরে গিল্লা খাইয়ালা বেগু। করলে কর, না করলে সর, বালের প্যাচাল পারিস না। ওই শালাকে বহুত সহ্য করছি আর না গি। উক্ত কথাটি বলে শাওন আরেকটি বিশ্রী গালি ছুড়ে দিল তার বন্ধুদের দিকে। গালি শুনে বন্ধুরা গাইগুই করলেও পরে তার কথাতে একমত হল। তারপর নিজেদের মধ্যে গোপন আলোচনা সেরে পরিকল্পনা অনুযায়ী কাজ করে সরে পড়ল সেখান থেকে। তখন বাজে রাত 2টা। লং জার্নি করে এসে ক্লান্ত হয়ে সকলে জলদি ঘুমিয়ে পড়েছে। ছেলে ও মেয়েদের জন্য আলাদা রুমের ব্যবস্থা করা হয়েছে। 5 দিনের সফরে ঢাকা থেকে বান্দরবনে এসেছে তারা। যদিও কলেজ কর্তৃপক্ষ এতদূর আসতে রাজি হচ্ছিল না, পরে অনেক রিকোয়েস্ট করে এসেছে, কিন্তু আসার পথে বেঁধেছে আরেক বিপত্তি। মেয়ের তুলনায় ছেলেদের সংখ্যা বেশি হওয়ায় ছেলেদের বাসে 6 জন ছেলের বসার জায়গা ছিল না। সেই 6 জন মেয়েদের বাসের পেছনের সিটে বসেছিল। 2 জন স্যারকে সেই বাসের ছাত্র ছাত্রীর দেখাশোনার দায়িত্বে রাখা হয়েছে। আর 2 জন স্যার হচ্ছেন আদিত্য স্যার ও সাব্বির স্যার। দুজনেই জয়েন করেছেন মাস 2 হচ্ছে। সাব্বির স্যার খুব মজার মানুষ হলেও আদিত্য স্যার স্বল্পভাষী। উনি অতিরিক্ত কথা বলেনও না, আবার বলা পছন্দ করেন না। অথচ সাব্বির স্যার আর আদিত্য স্যার নাকি ছোটবেলার বন্ধু। এ বিপরীতমুখী মানুষ বন্ধু হয় কিভাবে তা বোধগম্য হয় না কারই।
আদিত্য স্যার থাকায় কেউ মজা করতে পারছিল না। এখানে অন্য স্যাররা থাকলে এতক্ষণ উড়াধুরা গান বাজিয়ে নেচে গেয়ে আনন্দ করত সবাই। মনমতো আনন্দ করতে না পারায় কেউ গল্প করছিল, কেউ বসে ফোন স্কল করছিল, কেউ বা ঘুমাচ্ছিল। সবার কাছে বোরিং এই জার্নি। তখন পেছনের ছেলেগুলো স্যারদের সামনে দেখে সিগারেট জ্বালিয়ে চুপি চুপি টানতে শুরু করল। সেই সিগারেটের গন্ধে হঠাৎই মেধা কেশে উঠে গলগল করে বমি করে ফেল। সে একদম সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। তার উপরে মাইগ্রেনের সমস্যার কারণে এতক্ষণ কাপটি মেরে বসেছিল। প্রচণ্ড বমি পাচ্ছিল কখন থেকে। মাইগ্রেনের ব্যথা বাড়লে তার একাধিকবার বমি হয়। কাহিল হয়ে যায় পুরো শরীর। চোখ দিয়ে ঝরতে থাকে অশ্রুধারা। বসে ছাড়ার পর থেকেই ব্যথা ধীরে ধীরে বাড়তে শুরু করছে। যত সময় যাচ্ছে নিয়ন্ত্রণ হারাচ্ছে নিজের প্রতি। তার উপরে লাইটের আলো, গাড়ির শব্দ, আরও বিরক্ত লাগছে। এতক্ষণ এক টুকরো লেবু মুখে রেখে সে নিজেকে কন্ট্রোলও করছিল। কিন্তু সব প্রচেষ্টায় বৃথা গেল সিগারেটের গন্ধ নাকে এসে। মেধার বমি বন্ধ হচ্ছিল না দেখে নাতাশা ঘাবড়ে গিয়ে স্যারদের ডাক দেয়। তার ডাক শুনে সাব্বির নাতাশার সিটের কাছে এসে দাঁড়ায়। জিজ্ঞাসা করে সমস্যা হচ্ছে নাকি। তখন সে খেয়াল করে একটা মেয়ে জানালা বাইরে মাথা বের করে অনবরত বমি করছে। ততক্ষণে আদিত্য ড্রাইভারকে জলদি বাস থামাতে বলে দিয়েছে, বাসও থেমে গেছে। নয়তো দুর্ঘটনা ঘটতে পারে, তাছাড়া চলন্ত বাসে মাথা বের করে রাখা রিস্ক। ততক্ষণে মেধা নেতিয়ে পড়ে সিটে হেলান দিয়ে দুচোখ বন্ধ করে নিয়েছ। তখন আদিত্য পানি এনে মেধাকে চোখে মুখে পানির ঝাপটা দিতে বলে তাতে একটু ভালো লাগবে। মেধা বোতল হাতে নিলেও নড়ার শক্তি পেল না, সেভাবেই রইল। তখন নাতাশা পেছনে বসা ছেলেদের দেখিয়ে বলল, স্যার পেছনের ছেলেগুলোকে কিছু বলুন প্লিজ গু। একথা শুনে আদিত্য ভ্রু কুঁচকে ছেলেগুলোর দিকে একবার তাকিয়ে নাতাশাকে বলল, কেন, কি করেছে তারা? নাতাশা এবার সাহস করে বলে দিল, ছেলেগুলো পেছনের সিটে বসে সিগারেট টানছে। মুখে কেমন শব্দ করছে, টিজও করছে, ইঙ্গিতে কথা বলে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। মেয়েদের ড্রেস নিয়েও কিসব আলোচনা করছে। মাটালো বলে কাকে যেন সাইজ টাইজ বলে কখন থেকে হাসাহাসি করছে। সত্যি কথা এভাবে বলে দেওয়াতে ছেলেগুলোর মুখ চুপসে গেল। ততক্ষণে বাকিরা উকিঝুঁকি মেরে ছেলেগুলোর চেহারা দেখতে শুরু করছে। নাতাশার কথা শুনে সাব্বির চট ছেলেগুলোর দিকে এগিয়ে গেল। আদিত্যের রাগ ভালো না, তাকে এদিকে আসতে না দেওয়াই উত্তম। সাব্বির স্যারকে দেখে ছেলেগুলোর মধ্যে তেমন প্রতিক্রিয়া দেখাও গেল না। তারা সিনা টান করে পূর্বের মতো দাঁড়িয়ে আছে। তখন কণ্ঠে বিরক্ত এনে সাব্বির স্যার বলল, এটা সিগারেট খাওয়ার জায়গা? ছেলেগুলো জবাবে টু শব্দ করল না দেখে সাব্বির নিজেই বলে উঠল, সবাই কান ধরে সরি বলো। একথা শুনে একটা ছেলে দাঁত বের করে হেসে বলল, স্যার মেয়েদের সামনে? বলছি যে আমাদের একটা প্রেস্টিজ আছে না? কথাটা শুনে আদিত্য সেখানে দাঁড়িয়ে বেশ কড়াভাবে জবাব দিল, প্রেস্টিজের কথা আগে মনে রাখা উচিত ছিল না? তাছাড়া ইফটিজারের প্রেস্টিজ থাকা না থাকাও তা। বাই দ্য ওয়ে, আমাদের উপস্থিতিতে টিজ করার সাহস কোথায় পেলে? এই সাহস আমার সামনে দেখাও দেখি। আমিও পরক করি কত ইঞ্চি বুকের পাটা তোমাদের। কি হলো দেখাও, নয়তো এই মুহূর্তেই তোমাদের লিগ্যাল গার্জিয়ানকে কল করা হবে। একথা শুনে ছেলেগুলো নিজেদের মুখ চাওয়াচাওয়ি করে নতমস্তকে দাঁড়িয়ে রইল। কারণ আদিত্যের ব্যাপারে তাদের ধারণা আছে, তাই বিপরীতে কিছু না বলাই উত্তম। এই ঘটনা এখানেই সমাপ্ত করা প্রয়োজন, নয়তো সত্যি সত্যিই সাফার করতে হবে। তখন ছেলেগুলো একে একে কান ধরে বিনীভাবে সরি বলল। মুখে স্বীকার করল তারা ভুল করেছে আর এমন করবে না। তাদের অনুতপ্ত হতে দেখে আদিত্য লাস্ট ওয়ার্নিং ছুড়ে দিল। তারপর নাতাশার কাছে গিয়ে মেধাকে একবার দেখে বলল, মেডিসিন খেয়ে ঘুমাও, ঘুমালে ঠিক হয়ে যাবে গু। একথা বলে তারা নিজেদের সিটে গিয়ে বসে পড়ল। বাসও পুনরায় চলতে শুরু করল। নিশুতি রাতে বাস চলছে আপন গতিতে। রাতের আকাশে মস্ত বড় চাঁদ। এখন বাসের লাইট অফ। জানালার পর্দা অনবরত উঠছে। ভুরভুর করে ঢুকছে বেহায়া বাতাস। বাসের অনেকেই তখন ঘুমে কাদা। এদিকে মেধা মাথার ব্যথায় ছটফট করছে, কিছুতেই ঘুম আসছে না। নিঃশব্দে ঝরছে অশ্রুফোঁটা। তার নাকসহ পুরো মুখটা লাল হয়ে উঠেছে। সে মুখে ওড়না গুজে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নাতাশা কানে ইয়ারফোন গুজে ঘুমিয়ে পড়েছে। এই মেয়েটা ভীষণ ঘুম কাতুরে। যে কোনো পরিস্থিতিতে চট করে ঘুমিয়ে পড়ার অভিজ্ঞতাও তার আছে। মেধার অল্প একটু পানি পান করল। পেটের মধ্যে খুব গুলাচ্ছে, বোধহয় আবার বমি হবে।
বাসের সবাই ঘুমাচ্ছে, এখন বমি করলে সবার ঘুমের ডিস্টার্ব হবে। একটা ভেবে মেধা আল্লাহকে স্মরণ করে জোর করেই ঘুমানোর চেষ্টা করল। কিন্তু 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করতে করতে 1 ঘন্টা পেরিয়ে গেলেও ঘুম এলো না। সে চোখ খুলে চাঁদের দিকে তাকিয়ে রইল। না আসলেই ভালো হতো, এমন কষ্ট পেতে হতো না। তাড়াহুড়োয় মাইগ্রেন এর ওষুধ নিতেও ভুলে গেছে। ওষুধ খেয়ে ঘুমালে এতক্ষণে ব্যথা থেকে মুক্তি পেত। এখন দাঁতে দাঁত চেপে ব্যথা হজম করার ছাড়া উপায়ও নেই। এসব ভেবে আফসোস করছিল মেধা। তখন বাসের মধ্যে লাইট জ্বলে উঠল। হঠাৎ লাইটের আলো চোখে পড়াতে ভ্রু কুচকালেও চোখ খুলল না সে, বরং চোখের উপর এক হাত দিয়ে রাখল। তখন পুরুষালী গম্ভীর এক কণ্ঠ তার কানে ভেসে এল। হেডেক কমেনি তোমার? মেধা চোখ খুলে দেখে সামনে আদিত্য স্যার দাঁড়িয়ে আছে, যেটা সে কল্পনাও করেনি। এই নাক উঁচু স্যার কি না খোঁজ নিতে এসেছে ভাবা যায়। নিজের ভাবনা দেখে সে নিজেই বিরক্ত হল। ছাত্রীকে দেখে রাখার জন্যই তো উনাকে এখানে রাখা হয়েছে। দায়িত্ববোধ থেকে খোঁজ নিচ্ছে, অবাক হওয়ার কিছু নেই এখানে। তাই সে মাথা নাড়াল, অর্থাৎ কমেনি। তখন স্যার একটা ওষুধ এগিয়ে দিয়ে খেতে নিতে বলল। এটাতে নাকি দ্রুত কাজ হবে। মেধা ওষুধ নিয়ে খেতে গেলে আদিত্য বেশ বিরক্ত হয়ে বলল, কিছু খেয়ে খাও। মেধা জানাল, কিছু খেলেই বমি হয়ে যাচ্ছে, কোনো খাবারই পেটে থাকছে না। একথা শুনে আদিত্য নিজের ব্যাগ থেকে স্যালাইন এনে গুলিয়ে মেধাকে দিল, তারপর খাবার খেয়ে ওষুধ খেতে ঘুমাতে বলল। আদিত্যের কথা শুনে মেধা ঠিক তাই করল। একটু পরে তার চোখে ঘুম নেমে এলো, সে সত্যি সত্যি ঘুমিয়ে পড়ল। আদিত্য তার সিটে হেলান দিয়ে মস্ত বড় চাঁদটার দিকে তাকিয়ে আছে। কেন জানি তার দুচোখেও ঘুম নেই। অস্থির লাগছে ভীষণ। পাশে সাব্বির ভুসভুস করে নাক ডেকে ঘুমাচ্ছে। সে আরও একবার লাইট জ্বালিয়ে সবাইকে দেখে নিয়ে মেধার দিকে এগিয়ে গেল। মেয়েটা এখন গভীর ঘুমে মগ্ন। তারপর সে নিজের সিটে বসে পুনরায় চাঁদটার সৌন্দর্য অবলোকন করতে লাগল। একটু পরে ড্রাইভার রবি ঠাকুরের একটা গান ছাড়ল। গান বাজছে মৃদু ভয়েজে। এ পরিবেশের সাথে খাপ খাইয়ে গেছে গানটা। আদিত্য গান শুনতে শুনতে চোখ জোড়া বুজে নিল। নানান ভাবনায় বিভোর থেকে ধীরে ধীরে পাড়ি জমাল ঘুমরাজ্যে। পরের দিন সকালবেলা বান্দরবন পৌঁছানোর কথা থাকলেও তা সম্ভব হল না। বাস নষ্ট হয়ে যাওয়াতে 3-3টে বাসই দাঁড়িয়ে রইল। সেখানেই ঘণ্টা পর ঘণ্টা কাটাতে হয়েছে। পরে মেকানিক খুঁজে গাড়ি ঠিক করে অতঃপর পৌঁছেছে বান্দরবন। তখন দুপুর। রান্নাবান্নার কাজে লেগে পড়েছে বাবুর্চিরা। ছাত্রছাত্রীরা আশপাশটা ঘুরে দেখতে চাইলে স্যাররা জানান দূরে যেন না যায়। তারপর রান্না হলে সবাই খেয়ে নেই, খানিকক্ষণ বিশ্রাম করে। বিকালবেলা কাছের একটা পাহাড় ঘুরতে যায় তারা। কত রকমের ছবি তোলে, মজা করে, পাহাড়ি ফলমূল কিনে খায়। অতঃপর সন্ধ্যা নামার পূর্বে বরাদ্দকৃত রিসোর্টে ফিরে আসে। সন্ধ্যার পর খেলার আয়োজন করা হয়। খেলার মাঝে কেউ গান গায়, কেউ নাচ দেখায়। এভাবেই সন্ধ্যা পার হয়ে রাত নেমে আসে পৃথিবীর বুকে। সারাদিনের ক্লান্তি নিয়ে সবাই তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ে। আগামীকাল থেকে না হয় বান্দরবনের সৌন্দর্য দুচোখ ভরে দেখবে। তখন বাসের ওই ছেলেগুলো ও তার বন্ধুরা পরিকল্পনা আটে আদিত্যকে শায়েস্তা করার।